রাজধানীতে আজও বৃষ্টি, জলাবদ্ধতার শঙ্কা। চট্টগ্রাম অঞ্চলে বানভাসীদের চরম দুর্ভোগ। বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে। ৪৭তম বিসিএস এ ৬২% পদই পূরণ হয়নি। যোগ্য প্রার্থী সংকট বলছে পিএসসি। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি বুলেটিন সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি ইপসিতা জামান। রাজধানীতে আজও বৃষ্টি, আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতার শঙ্কা। এদিকে আবহাওয়া অধিদপ্তর আজও দমকা হাওয়া সহ হালকা, মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দর্শক, আরও জানাতে রাজধানী ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, গতকাল আমরা দেখেছিলাম ঢাকার বেশিরভাগ এলাকা পানির নিচে ডুবে গেছে, আজ কি অবস্থা দেখছেন? ইপসিতা, আজকের যেই সকাল থেকে যেই বৃষ্টিপাত হচ্ছে তাতে যদি আরও ৩-৪ ঘন্টা এরকমভাবে মাঝারি বা অতিবৃষ্টি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে সেই জলাবদ্ধতার সংখ্যা কিন্তু থেকেই যাবে। এবং গতদিন থেকে আজকে পর্যন্ত প্রায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর সেটি জানাচ্ছে। এবং আজকে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে সেটি কিন্তু প্রায় রংপুর, ঢাকা সহ আরও বরিশাল, খুলনা এই জায়গাগুলোতে কিন্তু বেশ বৃষ্টিপাত হওয়ার, অতি বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা তারা কিন্তু জানিয়েছে। এবং এই মুহূর্তে আমি আছি ফার্মগেটে, এবং ফার্মগেটের এই যে অবস্থা, অল্প বৃষ্টিতে কিছুটা জলাবদ্ধতা দেখা দেওয়া শুরু করেছে। এবং এই ফার্মগেটের এই রাস্তার ঠিক পাশেই কিন্তু হলি ক্রস যেই স্কুল রয়েছে, সেখানে কিন্তু আজকে এইচএসসি পরীক্ষা হচ্ছে। এবং এই ফার্মগেটের এইখান থেকে একেবারে তেজগাঁও এলাকা পর্যন্ত বেশ খানিকটা যানজট সৃষ্টি হয়েছে। কারণ একে হচ্ছে যে বৃষ্টি, তার উপরে মানুষের যাতায়াত, এই সব মিলে সেটি কিন্তু একটি বিভ্রাটের সৃষ্টি হয়েছে। এর আগে আমি বলতে চাই যে গত পরশু থেকে অর্থাৎ শনিবারে কিন্তু মাত্র ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এর আগে যে ৬-৭ দিন ধরে যে মৌসুমি বায়ুর নিম্নচাপ ছিল, সেটিতে কিন্তু সারা বাংলাদেশ জুড়ে বেশ বৃষ্টিপাত হলেও সেটি কিন্তু ঢাকায় সেই আভাসটা লাগেনি। কিন্তু শনিবার থেকে সকাল থেকে শনিবারে ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিপাতে নিউ মার্কেট একেবারেই হাঁটু সমান পানি হয়ে গেছিলো, যার কারণে সেই জায়গায় কিন্তু বলা যায় যে মানুষের চলাচলের বিপরীত। এবং আজকে পরশু দিনে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতে কিন্তু বলা যায় পুরো ঢাকা শহর একেবারেই থমকে গেছে। এবং সেটি যদি আজকে পর্যন্ত চলতে থাকে, তাহলে জলাবদ্ধতার বেশ বড় সংখ্যা রয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর ফার্মগেট থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন আজকের দিনের আবহাওয়ার পরিস্থিতি। বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বরিশাল সফরের খবর জানাতে যোগ দিচ্ছেন। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জানেন যে গাছটা নষ্ট হয়ে যাবে, তো যারা যারা এই কাজটা করেছেন দয়া করে সকলে ওই পলিথিনটা খুলে নিয়ে মাটি সহ গাছটা মাটিতে রোপণ করুন, নাহলে তো গাছটা বৃক্ষরোপণ, আমাদের গাছটা মরে গেলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? সেই জন্য সকলকে আমাদেরকে যত্ন সহকারে এই কাজটি করতে হবে। এবং এই যে দেখেন বর্ষাকালে বৃষ্টি হয়, আচ্ছা ভাই আগে ডাক দেওয়া শেষ করি তারপরে স্লোগান দেয়, এখন না, আস্তে আস্তে। এখন এই যে দেখেন, আমরা দেখেছি যে দেখেন চট্টগ্রাম অঞ্চলের দিকে প্রায় 5টি জেলাতে অনেক বৃষ্টিপাত হয়েছে। তার আগে আবার বৃষ্টিপাত ছিল না বেশ অনেক দিন, তাই না? বৃষ্টি এই যে হচ্ছে, মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল না বৃষ্টির। এই যে কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছেই না প্রায়। এই যে আবহাওয়ার এই বিষয়টা, এটা কেন হচ্ছে? কারণ সারা পৃথিবীতেই আবহাওয়ার সমস্যা হচ্ছে, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে এই কারণে যে আগে আমরা যখন ছোট ছিলাম তখন শীতকালে যতটা শীত পড়তো, এখানে অনেক মুরব্বী আছে, মুরব্বীরা ভালো বলতে পারবেন,
যে এখন কিন্তু আগের মতন শীত পড়ে না, পড়ে এখন আগের মতন শীত পড়ে না, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। এবং সে কারণেই শহীদ জিয়া যে কর্মসূচিটি শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া এই যে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এগিয়ে নিয়ে গেছিলেন, আমরাও বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই। এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ, আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আজকে প্রায় এখানে 2000 গাছের চারা রোপণ করা হবে। যারা যারা যে গাছের চারাটি রোপণ করবেন, আপনাদের দায়িত্ব কিন্তু আজকে রোপণ করে চলে গেলেই কিন্তু, শুধু রোপণ করলেই কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, শিশুটা ভূমিষ্ঠ হলেই কিন্তু বাবা মায়ের কাজ শেষ হয়ে যায় না, বরং শিশুটা ভূমিষ্ঠ হবার পরে শিশুটাকে যত্ন সহকারে গড়ে তোলা, যত্ন সহকারে মানুষ করাই হচ্ছে সবচেয়ে আসল কাজ। কাজেই এই গাছটা যেটা আপনারা আজকে রোপণ করবেন, এই যে 2000 গাছের চারা রোপণ করা হবে, এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতন, এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং যেই বাড়ির সামনে গাছটি রোপণ করা হচ্ছে সেই বাড়িতে যারা বসবাস করবেন অথবা আশেপাশে যদি দোকান থাকে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গাছটি একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন, যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন যাতে গাছটি বড় হতে পারে। কারণ এই গাছটি যদি বড় হয়, আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন। এই গাছটি যদি বড় হয়, এই গাছটি বড় হলে এই গাছের তলায় আপনি শান্তি মতন ছায়ায় বসতে পারবেন। কাজে এই গাছটি আমাদের উপকারের জন্যই হবে, শুধু আপনার না, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার এলাকার মানুষ, আপনার পাড়ার মানুষ সকলে এই গাছের সুবিধা পাবে। গাছটি গরমকালে যখন গাছটি বড় হবে, গরমকালে যখন বাতাস হবে গাছটিতে, এই সেই বাতাসের যে শান্তির স্পর্শ বাতাস সেটিও আপনি পাবেন। কাজেই আসুন, আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষ রোপণ করতে হবে। এই বৃক্ষটি বড় হলে যাতে এই বৃক্ষের সুবিধা সকলে পায়, প্রত্যেকটি মানুষ পায়, ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। আসুন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমি আমার চারাটি রোপণ করছি। যারা যারা এখনো রোপণ করেননি তাদেরকে অনুরোধ করব, কিন্তু মূল কথা হচ্ছে যে শুধু আজকে রোপণ করে চলে গেলেই হবে না, গাছটির যত্ন নিতে হবে যাতে গাছটি বড় হতে পারে। আপনি যেরকম সন্তানকে দেখেন বড় হতে, সন্তান যত বড় হয় আপনার বুকটা ভরে ওঠে আনন্দে, ঠিক এই গাছটি যারা যারা রোপণ করছেন বা গাছের যাদের দোকানপাট, বাসা বাড়ির আশেপাশে বা সামনে এই গাছের চারাটি রোপণ করার পরে গাছটি যখন বড় হবে, দেখবেন সন্তান বড় হওয়ার যে আনন্দ, ঠিক গাছটি যখন যত বড় হবে দেখবেন একই রকম আপনি আনন্দ পাবেন। আসুন আল্লাহ দেওয়া এই নিয়ামত, এই আনন্দটি আমরা আজকে সকলে ভাগ করে নিই। হ্যাঁ, আপনারা আজকে যারা 2500, 2000 না, এখানে 2500 গাছ রোপণ করা হবে, যারা 2500 গাছের চারা রোপণ করবেন তাদের সকলকে আমি অনুরোধ করব, আসুন সুন্দরভাবে আমরা চারাটি রোপণ করি, আমরা একসাথে আজকে 2500 চারা রোপণ করি আগামী 2 মিনিটের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, বৃক্ষরোপণ উপলক্ষে একটা সুন্দর স্লোগান আমরা তৈরি করেছি, বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে, বৃক্ষরোপণে, জোরে, বৃক্ষরোপণে সবার আগে। হলো না, আরো জোরে বলতে হবে, বৃক্ষরোপণে সবার আগে। ইয়েস, আসেন বিসমিল্লাহ বলে আমরা গাছের চারাটি রোপণ করি।
দর্শক, বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। দুর্দশা দুর্গতি পিছু ছাড়ছে না চট্টগ্রাম অঞ্চলের বানভাসীদের। কিছু এলাকার পানি কমলেও থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানি বেড়েছে কোথাও কোথাও। তবে তার চেয়েও কষ্টের অনেক এলাকায় পৌঁছাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ সহায়তা। যদিও সরকার বলছে সবার কাছে সাহায্য পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা চলছে। এদিকে বন্যা ও পাহাড় ধসে এখন পর্যন্ত 5 জেলায় প্রাণ গেছে 51 জনের। 47তম বিসিএসে মোট ক্যাডার পদের 62% শূন্য রয়ে গেছে। পিএসসি বলছে যোগ্য প্রার্থী না পাওয়ায় এসব পদে নিয়োগ সম্ভব হয়নি। তবে প্রার্থীদের মতে প্রিলিমিনারিতে কম প্রার্থী উত্তীর্ণ করা এবং টেকনিক্যাল ক্যাডারের প্রতি অনাগ্রহই এর প্রধান কারণ। আবির হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওসমান শুভ 4 বারের চেষ্টাতেও উতরাতে পারেনি বিসিএস এর দেয়াল। সবশেষ 47তম বিসিএস নিয়ে খানিকটা অভিযোগও তুললেন তিনি। 47 বিসিএস আর কিছুতে টেকালে হয়তো 15,000 টেকালে আমার মতো আরো অনেকে টিকতো বা আমরা টিকতাম। আমার হয়তো 4-5 নম্বরের ল্যাকিংস আছে, ওইগুলো যদি গ্যাপ পূরণ হয়তো বেশি নিলে আমাদের হয়তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় 2 জায়গায় টিকে। তারা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার ছেড়ে জেনারেল ক্যাডার আসে, যার কারণে টেকনিক্যাল ক্যাডার বা পদগুলো খালি থেকে যায়। ওসমান শুভর মতো এমন স্বপ্নভঙ্গের গল্প হাজারো চাকরি প্রার্থীর। অনেকের বিসিএস যাত্রা থেমে গেছে প্রথম ধাপেই। তাই প্রশ্ন উঠেছে নিয়োগ প্রক্রিয়া নিয়েও। ক্যাডার মানে পোস্ট বাকি 30টা, নেয় মাত্র 5-6 জন। ওদেরকে কোন প্রেক্ষাপটে নিচ্ছে না বা কেন নিচ্ছে না সেটা পিএসসিকে অবশ্যই এক প্রকাশ করতে হবে যে এই ল্যাকেন্স ছিল। 40 থেকে 47তম বিসিএস এর তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রিলিতে সাধারণত উত্তীর্ণ হতেন 15 থেকে 20,000 পরীক্ষার্থী, অথচ 47তম বিসিএস এ সেই সংখ্যা নেমে আসে 10,000-এ। শুধু তাই নয়, 47তম বিসিএস এ 3,487টি ক্যাডার পদের বিপরীতে চূড়ান্ত সুপারিশ পেয়েছে মাত্র 1,320 জন, অর্থাৎ প্রায় 62% পদই শূন্য, যা সাম্প্রতিক বিসিএসগুলোর মধ্যে সবচেয়ে বেশি। 2,000-এর বেশি পদ কেন পূরণ করা গেল না, এর উত্তরে পিএসসি চেয়ারম্যান জানায় টেকনিক্যাল ক্যাডারগুলোতে পর্যাপ্ত যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। যদি প্রিলিমিনারিতে পাস না করে, রিটেনে যদি পাসের সংখ্যা কমে যায়, তাহলে তো আমাদের জন্য ধরেন পদ খালি রেখেই সুপারিশ করতে, যতজন পাস করবে তাদেরকেই সুপারিশ করতে হবে, এর বাইরে কিছু করার নাই। পিএসসির তথ্য মতে বাংলা প্রভাষকের 132টি পদের বিপরীতে আবেদন করেন 15,168 জন। প্রিলিতে উত্তীর্ণ হন মাত্র 176 জন, যা মোট আবেদনকারীর 1.16%। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র 19 জন। শেষ পর্যন্ত সুপারিশ পান 10 জন। তার মানে হচ্ছে যে এই সংকট কাটাতে টেকনিক্যাল ক্যাডারে আলাদা নিয়োগ পরীক্ষার কথা ভাবছে পিএসসি। টেকনিক্যাল ক্যাডার এবং যে জেনারেল ক্যাডার সেটাকে আলাদাভাবে নিতে পারি কিনা সেটাও আমরা ভাবছি, যে সেটা হলে হয়তোবা এই যে এখন ক্যাডারে আমরা দিতে পারছি না, এই অবস্থা থেকে আমরা কিছুটা হলে উত্তরণ করতে পারবো আমার মনে হয়। তবে এই বিষয়টা এখনই চূড়ান্ত হয়নি, আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি। দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি প্রযুক্তিগত দক্ষ জনবল, অথচ বিসিএস পরীক্ষায় টেকনিক্যাল ক্যাডারগুলো রয়ে যাচ্ছে অধিকাংশই ফাঁকা, যা দেশের জন্য অশনির সংকেত হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। সাধারণ শিক্ষার্থীরা বলছে বিভিন্ন ক্যাডারে বৈষম্যের কারণেই টেকনিক্যাল ক্যাডারগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। এই ছিল সকাল 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।